যতনে রাখিব। লেখিকা আফিফা ইফাত মেঘলা। পর্ব সংখ্যা 7। আজ শুক্রবার তাসকিন মালিশা আপুর বিয়ে। এখন সকাল 9টা বাজে। চাচি আম্মুরা অনেক আগেই উঠে পড়েছে। তারা সবার জন্য নাস্তা তৈরি করছে। সবাইকে ডাকছেন যেন দ্রুত উঠে নাস্তা পর্ব শেষ করে নেয়, কারণ সবাইকে রেডি হয়ে কমিউনিটি সেন্টারে সময় মতো পৌঁছতে হবে। কালকে সেই ভয়ঙ্কর রাতের কথা ভাবতে আমার সারা শরীর কাটা দিয়ে ওঠে। ভাইয়া আমার উপর অনেক রেগে আছে। আজকে কিভাবে ভাইয়ার সামনে যাব তা ভেবেই পাচ্ছি না। আবরাম ভাইয়া এহান ব্যবহার দেখে আমি অনেক ভয় পেয়েছি। সারা রাত কান্না করেছি। যেভাবে হোক ভাইয়াকে আমার মানাতেই হবে। আবরাম ভাইয়াও সারা রাত ঘুমায়নি, বারান্দায় বসে সারা রাত পার করেছে। আমি নিচে নামতেই আমাকে বড় চাচি বলে ওঠে, নীলামা, যা গিয়ে তোর আব্রাহাম ভাইকে ডেকে নিয়ে আয়। তোর বড় চাচা সে কখন থেকে আব্রাহামকে ফোন দিচ্ছে, ধরছে না বলেই চাচি চলে যায়। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি চাচির কথাগুলো শুনে, কারণ এই মুহূর্তে আব্রাহাম ভাইয়ার রুমে যাওয়াটা ঠিক হবে কিনা আমার সাহসই হচ্ছে না যাওয়ার। কিন্তু বড় চাচা নিশ্চয়ই কোনো প্রয়োজনে ভাইয়াকে খুঁজছে, তাই গুটি গুটি পায়ে ভাইয়ের রুমে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। গেট নক করার জন্য হাত দিলে গেট খুলে যায়। দরজা খোলা ছিল, তাই অনুমতি ছাড়াই ভিতরে ঢুকে পড়েছি। আর ভিতরে গিয়ে দেখি আব্রাহাম ভাইয়া ঘুমিয়ে আছে, খালি গায়ে উল্টো হয়ে শুয়ে আছে। তাকে দেখি আমার হার্টবিট বেড়ে গেছে। আমি ধীর পায়ে এগিয়ে ভাইয়ার পাশে বসে তার পিঠে হাত রাখি। শুনছেন, আপনাকে বড় চাচা যেতে বলেছে সেন্টারে। আমার কথা ওনার কানে পৌঁছাতে আমার দিকে মুখ ফিরায়। ঘুমন্ত চোখে আমার দিকে তাকিয়ে বলে, শুনেছি, এবার যা রুম থেকে। ভাইয়ার এমন তিক্ততা কথা শুনে আমার হৃদয়টা অনেক আহত হয়। তার এমন ব্যবহার আমি নিতে পারছি না। আমি আবারও তাকে ডেকে বলি, ভাইয়া শুনছেন, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি নিজেও অনুতপ্ত। দয়া করে আমার উপর রাগ করে থাকবেন না। গোসল করেই বের হয়েছিলাম, আর তখনই চাচি আমাকে ভাইয়ার রুমে পাঠিয়েছে, তাই চুলগুলো ভেজা। আমার চুল বেয়ে পানি পড়ে আমার সাদা জামাটাও ভিজে গেছে। ভাইয়ার চোখে আমাকে দেখতে এখন অনেক স্নিগ্ধ লাগছে। ভাইয়া আমাকে এক নজর দেখে আমাকে হুট করে টান দিয়ে তার উপর নিয়ে নেয়। দেখ নীলু, এভাবে আমাকে অবাধ্য লাগামহীন বানাতে বাধ্য করিস না, এতে তোরই সমস্যা হবে। তাই বলছি, আমার থেকে যত পারিস দূরে থাক, আমার আশেপাশেও যেন না দেখি বলেই আমাকে ছেড়ে দেয়। আমি ভাইয়ার কথা শুনে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে পড়ি। আমি রুম থেকে বের হওয়ার পর আমার যাওয়ার পানে চেয়ে থাকে ভাইয়া। অতঃপর সে মনে মনে আওড়ায়, আমার জান বাচ্চা, তোকে এভাবে কাঁদার জন্য সরি। আমি কখনোই চাই না তোকে কষ্ট দিতে। কালকে যে ভুলটা আমি করতে নিচ্ছিলাম, এই ভুলের কোনো মাপ নেই আমার কাছে। সব সময় আমি এই ভয়ে নিয়েই থাকি, কারণ তোকে দেখলে আমি নিজেকে সামলাতে পারি না। ইচ্ছে করে সারাদিনই তোর মাঝে ডুবে থাকি। আমার উপর রাগ করো না বোকা হয়নি। সময় হলে তোমার এই চোখের পানি শুধু আসলে মিটিয়ে দিব আমি। তারপর মুচকি হেসে বলেন, তুমি আমার হৃদয়ের সেই অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। তুমি আমার সবচেয়ে প্রিয় গল্প, যা আমি হাজারবার পড়তে চাই। আমি প্রতিজ্ঞা করছি, তোমার পাশে সব সময় থাকবো। তোমার দুঃখে তোমার সান্ত্বনা হব, তোমার আনন্দে তোমার হাসির কারণ হব। ভাইয়ার রুম থেকে এসে মন খারাপ করে বসেছিলাম। এরপর মালিশা আপু এসে আমাকে, লিশা আপুকে আর তাসিয়াকে সাথে করে পার্লারে নিয়ে যায়। আজকে আমি পরেছি গোল্ডেন কালারের গ্রাউন, চুল ছেড়ে রেখেছি, চোখে হালকা করে গ্লিটার দিয়েছি, আর একদম সিম্পলভাবে আইলাইনার দিয়েছি। আর ঠোঁটে লাল রঙের লিপস্টিক দেওয়ার জন্য আর্টিস্ট আগ বাড়ায়। আমি দ্রুত হাত দিয়ে মেয়েকে থামিয়ে দিই। এভাবেই আব্রাহাম ভাইয়া যেভাবে রাগ করে আছে, তার মধ্যে যদি
দেখে আমি ঠোঁটে লাল রঙের লিপস্টিক দিয়েছি, আবার তাহলে নীলা তো শেষ। মানিশা আপুকে নিয়ে আমরা সেন্টারে চলে আসি দুপুর 2টায়। মানুষ বেশি থাকায় আমাদের সাজতে সময় লেগেছে অনেক। গাড়ি থেকে নেমেই দেখি আব্রাহাম ভাইয়া তার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়েছি, কারণ বাড়ির সকল ছেলেরা খয়েরি রঙের পাঞ্জাবি পরেছে, কিন্তু আব্রাহাম ভাইয়া গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে। দেখতে অনেকটা আমার গ্রাউন্ডের সাথে মিল। ভাইয়া আমাদের দেখে সামনে এসে মালিশা আপুকে ধরে গাড়ি থেকে নামিয়ে নেয়, কিন্তু আমি খেয়াল করেছি সে একবারের জন্য আমার দিকে ভুলেও তাকায়নি। ভাইয়ার এমন আচরণে আমার মনে অঝরে আঘাত দিচ্ছে। আব্রাহাম ভাইয়া মালিশা আপুকে নিয়ে উপরে চলে যায়। আমরাও ভাইয়ার পিছু পিছু আসি। তখন নীরব ভাইয়া তাসিয়াকে পেয়ে যায়। ভাইয়া বলে, আরে তাসিয়া মিয়ানজি, আমি তো আপনাকেই খুঁজছিলাম। তাসিয়া উত্তরে বলে, কেন খুঁজছিলেন? আমি কি আক্কেল বিক্রি করছি নাকি যে আপনি নিজের জন্য আক্কেল কিনতে আমাকে খুঁজছিলেন? ভাইয়া বিড়বিড় করে বলে, যেমন ঘাটতেরা ভাই তেমন তার বোনেরা। আসলে তুমি তো আমাকে বলছি আমার ফ্লার্টিং স্কিল অনেক দুর্বল। তাহলে তুমি এই ব্যাপারে মাহির হবা। যেহেতু আব্রাহামের বোন, স্কিল তো দুর্দান্ত হবেই। তো আমাকে শেখাও কীভাবে ফ্লার্টিং করলে তুমি পড়বে। বলে জিব্বায় কামড় বসিয়ে দেয়। মানে মেয়েরা পড়বে। তাসিয়া উত্তর বলে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে, বলেই অন্যদিকে চলে যায়। যতই পালাও না কেন বাঘিনী, তোমাকে তো আমি আমার খাঁচায় আটকিয়ে ছাড়বো। মন খারাপ করে স্টেজের এক কোনায় একাই বসে আছি। সবাই মজা করছে বিয়েতে, আর আমার আনন্দতে মাটি চাপা পড়েছে। বসেই নিজের মেহেদি মাখা সেই হাতের দিকে তাকিয়ে আছি। ভাইয়ার গায়ের সাথে লেগে সব মুছে গিয়েছে। ভালোই হয়েছে, যা ছিল যদি কেউ দেখে নিত সর্বনাশ হতো। আজও হাতে বেলি ফুলের মালা পরেছি। মেহেদির রং ভালোই হয়েছিল, তাই ফোন নিয়ে হাতের একটি ছবি তুলে নেই স্মৃতি হিসেবে রাখার জন্য। আর তখনই আমার চোখে যা পড়েছে, এতে আমার নিঃশ্বাস আটকে গেছে। আব্রাহাম ভাইয়া তার মামাতো বোন রিমির সাথে হাত ধরে সেলফি তুলছে। আমি যতটুকু বুঝি, এই মেয়ে ছোট থেকেই আব্রাহাম ভাইয়াকে পছন্দ করে, আর উনি এই মেয়ের সাথে এভাবে ছবি তুলছেন। কই, আমাদের সাথে তো কখনো এভাবে ছবি তুলতে দেখিনি। এইসব দেখে আমার গা জ্বলে যাচ্ছে। একদম গায়ে পড়ে যাওয়া স্বভাবের মেয়ে এই রিমি আপু। আমি জানি ভাইয়া ইচ্ছে করে আমাকে কষ্ট দেওয়ার জন্য এই মেয়ের সাথে এত ভাব জমিয়েছে। তাদের এমন নোংরামিগুলো দেখতে আমার মোটেও ইচ্ছে করছে না। তাই আমি উঠে চলে যেতে নিলে রিমি আপু আমাকে ডেকে ওঠে, আরে নীল, কি খবর, কেমন আছো? এতক্ষণ ভালোই ছিলাম, এখন মনে হচ্ছে ভালো নেই। ছোট মানুষ তো, তাই এত মানুষের ভিড়ে তোমার খারাপ লাগছে। তুমি না হয় বাসায় চলে যাও, তোমার তো আপাতত এখানে আর দরকার নেই। তুমি বাসায় গিয়ে রেস্ট করো ছোট। তার এমন অপমানজনক কথা শুনে টলমল করছে আমার চোখের পানি। আমি একবার সেই নজরে ভাইয়ার দিকে তাকাই। সেই তৎক্ষণাৎ তার চোখ আমার থেকে আড়াল করে নেয়। আমি তার এমন আচরণ সহ্য করতে না পেরে আম্মুকে বলি ড্রাইভার চাচার সাথে বাসায় চলে আসি। রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। আমার ইচ্ছে করছিল চিৎকার করে কান্না করি। কেন আব্রাহাম ভাই, আমাকে আপনি এত কষ্ট দিচ্ছেন সামান্য একটি ভুলে? আমি কি ইচ্ছে করে তেমনটা করেছিলাম? আপনার এমন আচরণে আমি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি। আপনি কেন বুঝছেন না? নিজেকে শান্ত করে পাশে থাকা ফোনটি হাতে নিয়ে সেই সেন্টারে তোলা হাতের ছবিটা ফেসবুকে স্টোরি দিই। পরিবারের সবাইকে স্টোরি হাইডে রেখে পোস্ট করি যেন শুধু আব্রাহাম ভাই দেখতে পায়। সে ছবির সাথে লিখে দিই, আমায় তুমি ভালোবাসতে যদি। তার কিছুক্ষণ পরেই দেখতে পাই ভাইয়া আমার স্টোরি সিন করেছে।
তার 5 মিনিট পরে ভাইয়া তার আজকে তোলা ছবি পোস্ট করে, কিন্তু সেই পিকের পিছনে আমাকে দেখা যাচ্ছে। যখন আমি একা বসেছিলাম, ভাইয়া ওই মুহূর্তে তার পিকটি তুলে ছবি পোস্ট করে সাথে সাথে ক্যাপশন দিয়েছে, চোখে চোখে কথা বলো, হৃদয়ে রাখো হৃদয়, মনে মনে ভাসে চলো, হয়ে যাক না প্রণয়। তার এই পোস্ট দেখে আমার মুখে হাসি ফোটে, আর তখনই চোখে ভেসে ওঠে রিমি আপুর সাথে ভাইয়ার নোংরামিগুলো। তাই রাগে হাত থেকে ফোনটি ছুঁড়ে বিছানায় ফেলে দিই। কান্না করতে থাকি। কতক্ষণ যে কান্না করেছি ঠিক নিজেরও মনে নেই। চলবে।